হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, যার নাম হলো গতি। মানে এই চ্যাপ্টারটা হলো যে পদার্থবিজ্ঞান যত ইম্পর্ট্যান্ট আছে তার মধ্যে এটাও একটা চ্যাপ্টার, ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এখান থেকে বোর্ডে প্রশ্ন আসার সম্ভাবনা 80%, 90%, এমনকি 100%ও এখানে প্রশ্ন আসে। মানে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আর তোমরা যে এখানে টপিকগুলো দেখতেছো, এই অধ্যায়ের থেকে প্রশ্ন অ্যান্সার করতে হলে এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। এই টপিকগুলো কী বলছে, বেসিকটা কী, এগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। আর এখানে যা রেড মার্ক করা তোমরা দেখতেছো এক্সাম্পলি, এই তিনটাই হলো এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যার জন্য ইম্পর্টেন্ট। মানে গাণিত সমস্যা সলভ করতে গেলে এই তিনটা সম্পর্কে জানতে হবে। আর এই তিনটার মধ্যে যে 5 নম্বর টপিক রয়েছে, এই টপিকটা জানতে গেলে আমাদের এই যে 4টা টপিক আছে এইগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। এগুলো ধারণা রাখলে আমি এই থেকে যদি ধারণা না থাকে এগুলো সম্পর্কে, তাহলে আমি এখান থেকে কোনো কিছু অ্যান্সার করতে পারবো না। তাহলে আমরা প্রথমে স্টেপ বাই স্টেপ এগুলো ধারণা নেব, তারপর স্টেপ বাই স্টেপ আমরা কি এগুলো শেষ করে দেবো। তাহলে আমরা আজকে ভিডিও শুরু করে দিই। আর আজকে ভিডিও বেশি বড় করবো না, যাতে তোমরা বোরিং ফিল না করো। যতটুকু সম্ভব করব, পরবর্তী ভিডিও বাকি টপিকগুলো দিয়ে দেবো। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথম আলোচনার বিষয় হলো গতি ও স্থিতি। গতি কী আর স্থিতি কী? গতি হলো যে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে যদি কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে তাকে কী বলে? গতি বলে। অর্থাৎ বলা যায় ধরুন একটা বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে একটা বস্তু কি ধরলাম এইদিকে গতিশীল গতিশীল, তাহলে এই বিন্দুটা স্থির আছে, ধরা গেলো এই বিন্দুটা স্থির আছে। তাই এর সাপেক্ষে এই বস্তু যে এই বস্তু কি অবস্থান পরিবর্তন করতেছে না? তার মানে কি এই বস্তু কি তার সময়ের সাথে সময় থাকি ধরা গেলো তার অবস্থান পরিবর্তন হতেছে। তাহলে যেহেতু এই অবস্থান পরিবর্তনকে বলা হয় গতি, আর যদি এই অবস্থার পরিবর্তন না হয় তাহলে তাকে বলা হয় কি স্থিতি। ঠিক আছে, তাহলে তাকে বলা হয় স্থিতি। আর গতি, বিভিন্ন ধরনের গতি আছে তাদের মধ্যে, যেমন চলন গতি, রৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। এদের মধ্যে আমরা বলবো যে যে পর্যাবৃত্ত যে গতিটা, এই গতিটা এর মধ্যে ইম্পর্টেন্ট। এখান থেকেই মানে তোমাদের পরীক্ষায় নম্বরের প্রশ্ন আসে। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতিটা কি সেটাকে জানি। পর্যাবৃত্ত গতি হলো যে কোনো বিন্দুকে কোনো নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর যদি কি অতিক্রম করা, বারবার অতিক্রম করা হয়, তাহলে সেই গতিকে বলা হয় কি পর্যাবৃত্ত গতি। ধরলাম এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে ধরলাম এই যে এই পথে, এই বৃত্তাকার পথে এই বারবার এদিক থেকে নির্দিষ্ট সময় পর পর সময় পর পর এটা কি বারবার অতিক্রম করা হইতেছে, এদিক থেকে ধরলাম বারবার অতিক্রম করা হইতেছে। তাহলে এই যে অতিক্রম করার পর যে গতিটা উৎপন্ন হইতেছে এখানে, তাহলে এই গতিটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তারপর এখন পরবর্তী হলো দূরত্ব ও সরণ। দূরত্ব কি আর সরণ কি? দূরত্ব ও সরণ দেখলে এক জিনিস না, এটা একটা ব্যতিক্রম আছে, কিন্তু দুইটারই একক মাত্রা সব কিছু একই, কিন্তু একটু সংজ্ঞার ক্ষেত্রে আমার ব্যতিক্রম আছে। দূরত্ব কি? ধরো আমি এ থেকে বিতে আসবো, ধরো আমি এ থেকে বি অবস্থানে আসবো, তাহলে এই অবস্থানে আমি এ থেকে বিতে আমি যে কোনো পথে আসতে পারি। ধরলাম আমি এইভাবে 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 আসলাম, এই যে কোনোভাবে পথ ঘুরে 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 আমি আসলাম। আবার আমি এটাকে এই পথেও যাইতে পারি, ঠিক আছে? আমি সোজা পথেও যেতে পারি, আমি যে কোনো পথে ঘুরে ঘুরেও যেতে পারি। তাহলে আমি যে কোনো পথে যদি এই আমি এ থেকে আমি যে কোনো পথে যাওয়ার যে আমি যে পথটা অতিক্রম করছি, এটা হচ্ছে দূরত্ব। ধরুন এই যে এটা হচ্ছে দূরত্ব। আর সরণ হলো যে মানে কোনো বস্তুর তার আদি অবস্থান, আদি প্রান্ত এবং শেষ প্রান্তের কোনো বস্তুর কি তার অবস্থান পরিবর্তনের আদি প্রান্ত এবং শেষ প্রান্তের কি যে সরলরৈখিক পথ, যদি শেষ প্রান্ত থেকে যদি একটা সরলরেখা বরাবর কি গণনা করা হয় বা সরলরেখা অঙ্কন করা হয়, তাহলে তাকে কি যে পথটা উৎপন্ন হবে সেটাই হলো কি সরণ। যেমন এটা হলো আমার আদি প্রান্ত, এ বস্তু, এটা কি আমার শেষ প্রান্ত,
তাহলে আমি এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করলাম, তাহলে যে পথটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে আমার সরণ। আর আমি যে কোনো পথে যে অতিক্রম করলাম এই দূরত্বটা, এটাকে বলা হয় কি দূরত্ব। কিন্তু এদের উভয়ের একক কি, দূরত্ব এবং সরণের উভয়ের একক হলো মিটার। দূরত্ব এবং সরণের উভয় একক হলো মিটার। তাহলে এদের মাত্রা কি, এদের মাত্রা হলো এল। উভয়েরই একক, এদের মাত্রা হলো এল। আর এর আরেকটা পার্থক্য হলো যে সরণ ভেক্টর রাশি আর দূরত্ব স্কেলার রাশি। কারণ কি, কারণ সরণের দিক এবং মান উভয়ই আছে। যেমন আমি এই দিক থেকে ধরলাম, এই জিনিসটাই দেখায় যে ধরলাম এটা 30 মিটার, এটা আমি 30 মিটার অতিক্রম করছি কোন দিকে, ধরলাম এটা উত্তর দিকে, উত্তর দিকে, উত্তর দিকে। আর ধরলাম এই যে এটার মান আছে ধরলাম 100 মিটার, কিন্তু এটা কোনো দিক আছে, এটা তো পেঁচায় পেঁচায় গেছে, এটা কোনো দিক নেই। তাহলে এটা কি দূরত্ব, তাহলে এটা কি স্কেলার রাশি। তাহলে আমরা বলতে পারি যে সরণের দিক আছে, দিক এবং মান উভয়ই আছে, তাই এটা ভেক্টর রাশি। কিন্তু দূরত্বের কি মান আছে বাট দিক নেই, তাই এটা কি স্কেলার রাশি। এদের মধ্যে এই দুটো, এদের সংজ্ঞার ক্ষেত্রে একটু পার্থক্য একটু, আর এই যে জাস্ট এই রাশির ক্ষেত্রে একটু পার্থক্য আছে, কোনো বাকি সব দুটো একই। পরবর্তী টপিক হলো দ্রুতি এবং বেগ। দ্রুতি কি, আমাদের এখন টপিক হলো যে দ্রুতি ও বেগ। দ্রুতি কি আর বেগ কি। দ্রুতি এবং বেগ দূরত্বের মধ্যে দেখতে পার্থক্য আছে। যে দ্রুতিটা কি, দ্রুতি হলো সময়ের সাথে কোনো বস্তুর কি দূরত্বের পরিবর্তনের হারকেই বলা হয় দ্রুতি। আর বেগ হলো যে সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। অর্থাৎ দ্রুতি আমরা বলতে পারি যে সময়ের সাথে কোনো বস্তু যে অতিক্রম দূরত্বকেই বলা হয় কি, কোনো বস্তু অতিক্রম দূরত্বকে বলা হয় দ্রুতি। আর বেগ কি, বেগ হলো যে আমার সময়ের সাথে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হার হলো বেগ। তাহলে দ্রুতি এবং বেগ উভয় কি ডি দ্বারা বলেছে, উভয়কে ভি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু জাস্ট এদের সূত্র হলো দ্রুতির ক্ষেত্রে আমার হবে ডি বাই টি, সময়ের সাথে কোনো বস্তুর কি দূরত্বের পরিবর্তনের হার। আর সরণ হলো এটা হচ্ছে দ্রুতি, এটা হলো দ্রুতি। আর বেগ কি, ভি ইকুয়াল টু এস বাই টি, এটা হচ্ছে সরণের পরিবর্তনের হার, এটা হলো বেগ। ঠিক আছে, এখন দুটি বেগ, এদের একক কি, এদের একক হলো উভয়ের একক একই, এম এস ইনভার্স 1, এবং সরণ হলো এল টি ইনভার্স 1। আমরা একক থেকে এটা সরণ বের করতে পারি, কারণ আমরা জানি যে একটা জিনিস আমরা জানি এই সূত্র থেকে আমাদের এককটা বের করে, এই মাত্রাটা বের করে নিতে পারি। এদের মাত্রা হলো এল টি ইনভার্স 1, আমরা সূত্র থেকে মাত্রা বের করে নিতে পারি। ধরো এস বাই টি সূত্র, হ্যাঁ। তাহলে এস এর মান কত, এস এর মাত্রা কি, এস এর মাত্রা হলো এল, আর টির মাত্রা হলো সময়ের মাত্রা হলো বড় টি। তাহলে আমরা এটা লিখতে পারি এল টি ইনভার্স 1। আর যদি মাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আর এখন আমরা বেগের একটা কিছু রাশিমালা আছে, যে সমবেগ অসমবেগ। সমবেগ কি, সমবেগ হলো সময়ের সাথে সাথে যদি বেগের মানের যদি কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ বেগ যদি সর্বদা ধ্রুব বেগে থাকে, তাহলে তাকে সমবেগ বলে। অর্থাৎ একটা বস্তু চলতেছে, একটা বস্তু সর্বদা মানে চলতেছে 2 সেকেন্ড, ধরলাম 2 সেকেন্ড পর তার বেগ হলো 4 ms ইনভার্স 1। পরবর্তীতে আবার দেখো, আবার 2 সেকেন্ড পর 4 সেকেন্ড থেকে, 2 সেকেন্ড পর 4 সেকেন্ড থেকে তার বেগ হলো 8 ms ইনভার্স 1। 6 সেকেন্ডে তার বেগ হলো 12 ms ইনভার্স 1। তাহলে এখান থেকে আমরা যদি অ্যাভারেজ করে দেখি যে এর বেগের কোনো সময়ের সাথে 2 সেকেন্ড করে সময় বাড়তেছে, বেগও কি মানে বেগের কোনো পরিবর্তন হতেছে না, সময়েরও পরিবর্তন হচ্ছে না, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সবসময় ধ্রুব বেগে গতিশীল আছে। তাহলে এই বেগটাকে বলা হয়, এই বেগটাকে বলা হয় কি সমবেগ। আর সমবেগের লেখসূত্র হলো সব সমবেগের লেখসূত্র হবে সর্বদা এরকম, যদি এটাকে আমার এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, সমবেগের লেখসূত্র হবে সর্বদা কি এক্স অক্ষের সমান্তরাল। সমবেগের লেখসূত্র হবে এক্স অক্ষের সমান্তরাল। আর অসমবেগ যেটা, সেটা হলো আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বেগ হবে।
ঠিক আছে। যদি বেগ যদি বিভিন্ন মানের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় তাহলে তাকে অসমবেগ বলে, মানে বিভিন্ন সময়, অর্থাৎ এই 2 সেকেন্ড পর তার বেগ হলো 4 m/s/1, 4 সেকেন্ডে তার বেগ হলো 12 m/s/1, আবার 6 সেকেন্ডে গিয়ে তার বেগ হলো কত 8 m/s/1, মানে হ্রাস বেগ যা ইচ্ছা তাই পেতে পারে স্বাভাবিক। ঠিক আছে, তাহলে আর এর ক্ষেত্রে আমার লেখচিত্র কী হবে? এর ক্ষেত্রে লেখচিত্রটা হবে যে এরকম, মানে জাস্ট পরাবৃত্তাকার, যেটা আমরা বলি পরাবৃত্তাকার, এরকম পেঁচায় যাবে, মানে ঢালাকৃতির তৈরি হবে। যদি আমার এদিকে এক্স, এদিকে যদি ওয়াই ধরি, তাহলে এর লেখচিত্রটা হবে এরকম ঢালাকৃতির। আর আমার আর সমবেগের একটা উদাহরণ আমরা যদি দিতে চাই, সেটা হলো সমবেগের একটা উদাহরণ হলো যে আমরা বাতাসের বেগ, শব্দের বেগ, এগুলো কি সর্বদা সমবেগে গতিশীল। আবার আলোর বেগ সর্বদা সমবেগে চলে। আলোর বেগ সর্বদা সমবেগে চলে। আর অসমবেগের উদাহরণ আমরা দিতে পারি যে সেটা হলো গাড়ির বেগ। গাড়ি তো সবসময় সমবেগে চলে না, সবসময় একই সময় চলে না, এর বেগের পরিবর্তন হয়। তাহলে গাড়ির বেগ আমরা অসমবেগ দিতে পারি। পরবর্তী টপিক হলো ত্বরণ এবং মন্দন। ত্বরণ কাকে বলে আর মন্দন কাকে বলে, এটাদের মধ্যে কিছু পার্থক্য আছে। ত্বরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, আর মন্দন হলো সময়ের সাথে বেগ হ্রাসের হার। মন্দনটা হয় ঋণাত্মক আর ত্বরণটা হয় ধনাত্মক। দুইটাকে একই সেম এ দ্বারা প্রকাশ করা হয়। তোমার সময়ের সাথে কি বেগ বৃদ্ধির হার, এটা হচ্ছে বৃদ্ধি পাবে, সময়ের সাথে বেগ বৃদ্ধি পাবে। অর্থাৎ ধরলাম যে কোনো বস্তু ইউ সময় যাত্রা শুরু করলো, তারপর তার বেগ হলো কি ভি, এবং এর যে সময়ের যে পরিবর্তনটা আছে সেটা হলো টি। তাহলে ত্বরণ হবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণের ক্ষেত্রে এই বেগটা সবসময় বড় থাকবে। আর মন্দনের ক্ষেত্রে এটা হলো যদি ইউ বেগে যাত্রা শুরু করে ভি বেগে শেষ বেগ হয় এবং সময়ের ব্যবধান যদি টি হয়, তাহলে মন্দনের সেম একই ভি মাইনাস ইউ বাই টি। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, এখানে এই যে বেগটা সর্বদা কি ছোট হবে, এই আদি বেগের থেকে শেষ বেগটা সবসময় ছোট হবে, কারণ আর ফলে এখানে মাইনাস চিহ্নটা এসে পড়ে। মন্দনের ক্ষেত্রে মন্দনের সর্বদা ঋণাত্মক। আর যদি সমতরণ আর ত্বরণের ক্ষেত্রে জিনিস আছে, সমতরণ আবার অসমতরণ আছে। সমতরণ কি, যদি সময়ের সাথে ত্বরণের পরিবর্তন না হয় সেটা হচ্ছে সমতরণ, আর যদি সময়ের সাথে ত্বরণের পরিবর্তন হয় সেটা হচ্ছে কি অসমতরণ। সমতরণের ক্ষেত্রে আমার লেখচিত্র কেমন? সমতরণের ক্ষেত্রে আমাদের লেখচিত্র হবে, যদি এক্স এটা যদি ওয়াই হয়, যে কোনোভাবেই হোক আমার এইরকমভাবে লেখচিত্রগুলো হবে, সব এরকম লেখচিত্র হবে সমতরণের ক্ষেত্রে। যেখান থেকে আমার বেগ শুরু হোক সেখান থেকে আমার লেখচিত্র এরকমভাবে হবে। আর যেটা আমার অসমতরণের লেখচিত্র তো মানে জাস্ট সেমভাবেই হবে। অসমতরণের লেখচিত্র কি এই যে এরকমভাবে হতে পারে। অসমতরণের লেখচিত্র যদি আমার এটা এক্স, এটা যদি ওয়াই ধরি, তাহলে এই লেখচিত্র এরকম বাঁকা মানে বক্ররেখা হবে, যেটা আমার অসম বেগের ক্ষেত্রেও হয়। আর মন্দনের ক্ষেত্রে যে লেখচিত্রটা হবে মন্দনের ক্ষেত্রে লেখচিত্র কী হবে? মন্দনের ক্ষেত্রে লেখচিত্র সর্বদা হবে যে যদি আমার এক্স, যদি ওয়াই হয়, তাহলে মন্দনের লেখচিত্র হবে এটা, সবসময় ওয়াই অক্ষ থেকে নিচের দিকে নামবে, অর্থাৎ কি এখানে বেগ হ্রাস পেতেছে। এই যদি বেগ তো আমরা এদিকে যদি দেই, এদিকে যদি ভি দেই, এদিকে যদি কি সময় দেই, তাহলে এদিক কি উপর দিকে তো বেগ বৃদ্ধি পায়, ধীরে ধীরে বেগ হ্রাস পায়। এটার মানে কি? এটার মানে হলো যে বেগ ধীরে ধীরে কি হ্রাস পেতেছে। এটা হলো মন্দনের ক্ষেত্রে লেখচিত্র। পরবর্তী টপিক হলো আমার গতির যে সমীকরণগুলো আছে, এই সমীকরণ নিয়ে এখন আমরা আলোচনা করব। এই সমীকরণগুলো কী বলছে কী বলে নাই এইগুলো নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। গতির যে সমীকরণগুলো আমরা জানি সেগুলো হলো, একটা তো আমরা শিখিয়ে গেলাম ত্বরণের ক্ষেত্রে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা একটা গতির সমীকরণ। এটা যদি আমরা এডিট করি তাহলে কীভাবে এডিট করতে পারি? এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাও আমরা সমতরণের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। সমতরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। পরে আর একটা সূত্র আমরা ইউজ করতে পারি,
সেটা হলো সমতরণের ক্ষেত্রে। যদি সমতরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ওই সূত্রটা ইউজ করা হবে আমার সমতরণের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়। সমতরণের কোনো বস্তু কত দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ইউজ করা হবে। এই সূত্রটা সমতরণের ক্ষেত্রে বেগ নির্ণয়, ওটা হলো সমতরণের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়। সেটা হলো s ইকুয়াল টু e2 প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই সূত্রটা সমতরণের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এটা। এই সূত্রটা আমার তৈরি করা হয়েছে কোথা থেকে? আমরা একটা দূরত্ব নির্ণয়ের সূত্র জানি যে কোনো বস্তু যদি টি সময়ে, ত্বরণ বাদ দাও, কোনো ইউ বেগে গতিশীল হয়ে টি সময়ে, টি সময় কোনো ইউ বেগে গতিশীল ভি বেগ প্রাপ্ত হলো এবং তার সময় ব্যবধান হলো টি, তাহলে তার সে কত দূরত্ব অতিক্রম করলো সেটা হলো সেই সূত্রটা আমরা জানি হলো যে ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এই সূত্র থেকে আমরা এই সূত্রটা এনেছি। এই সূত্র থেকে আমরা এই সূত্রটা এনেছি। কীভাবে এনেছি দেখো, তো এটা যদি আমরা লিখি, এখানে যে এই সূত্রটা আমরা পেলাম, এখানে এই সূত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পেয়েছি না, তাহলে আমরা এস ইকুয়াল টু ভির পরিবর্তে আমরা লিখতে পারি ইউ প্লাস এটি প্লাস ইউ বাই টু ইন্টু কত টি। তাহলে ইউ টু ইউ প্লাস এটি বাই টু কত টি। দেখো এই যে এই টু ক্যান্সেল, তাহলে কী লিখতে পারি ইউ প্লাস এই যে টি গুণ করে দিলাম ইউটি, প্লাস এই যে এটা হাফ অফ এই টি গুণ করে দিলাম টির সাথে টি গুণ টি স্কোয়ার এস ইকাল টু এই যে সূত্রটা এইভাবে। এই সূত্রটা তৈরি করা হয়েছে এই দুইটা সূত্র থেকে। এই দুইটা সূত্রের এই সূত্রের মিশ্রণ থেকে আমার এই সমতরণের এই সূত্রটা তৈরি করা হয়। তাহলে এই সূত্র, তাহলে যেহেতু এইটা সমতরণের সূত্র, তাহলে আমার এইটাও আমি সমতরণের ক্ষেত্রে ইউজ করতে পারবি যদি আমার ত্বরণ না জানা থাকে। যেভাবে ত্বরণ না জানা থাকে সেক্ষেত্রে আমি এই সূত্রটা ডাইরেক্ট ইউজ করে দিতে পারি সমতরণের ক্ষেত্রে, যে সমতরণ বলা থাকে। আর সমবেগের ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হলো ভি ইকাল টু দূরত্ব সমতরণের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা ইউজ করবো এস ইকাল টু ভি গুণন টি। কারণ কি? কারণ সময়ের সাথে বেগ সর্বদাই সমান, বেগ কোনো পরিবর্তন হবে না। আর আমার আরেকটা সূত্র এখানে ইউজ করবো সেটা হলো ভি স্কোয়ার ইকাল টু ভি স্কোয়ার প্লাস টু এ এস। এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোন ক্ষেত্রে ইউজ করবো? এই সূত্রটা এখানে যদি ত্বরণ আছে, বেগ আছে, ত্বরণের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, সমতরণের ক্ষেত্রেও ইউজ করতে পারবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করবো যে কোনো কিছুতে আঘাত হানলে, কোনো একটা বস্তুকে আঘাত করলো, ধরো একটা গুলি আমি ছুঁড়ে মারলাম, একটা কাঠের তক্তাতে লাগলো, ফলে কি সে বেগ হ্রাস পেলো, সে এতটুকু তক্তা ছেদ করলো, ফলে তার বেগ কতটুকু হ্রাস পেলো সেইভাবে আমি এটা বের করতে পারি। সে এতটুকু হ্রাস পাবে, সেই ক্ষেত্রে সেই সব ম্যাথের ক্ষেত্রে আমি এই সূত্রটা ইউজ করতে পারি। এমনকি আমি চাইলে ত্বরণের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারবো। এই হলো যে আমার গতির যাবতীয় সূত্র। এগুলো জানলে এবং এর যে বিস্তারিত আলোচনাগুলো আমরা করেছি এগুলো ভালোভাবে জানতে পারলে এনাফ, এদের জন্য আর কিছু লাগবে না, এটুকুই এনাফ। আজকের মতোই এখানেই শেষ। পরবর্তী ভিডিওগুলো, পরবর্তী যে টপিকগুলো এগুলো পরবর্তী ভিডিওতে নিয়ে আলোচনা করা হবে।